গুড মর্নিং ফ্রম পেলিং। তো আমরা এই উঠলাম। হ্যাঁ, আজকে খুব সকালে উঠিনি, তার কারণ হচ্ছে মানে আমি একবার উঠেছিলাম জাস্ট দেখার জন্য বাইরের কি অবস্থা, কিন্তু এতটাই হেস কিচ্ছু দেখা যাবে না, তাই জন্য আপাতত খুব সকালে আর উঠিনি। আমি খুব সকালে উঠতেও পারিনি। আমি মাঝ রাতে একবার উঠেছিলাম, আমি যা ঘুমোলাম, এত কেউ ঘুমোয় নাকি কি জানি। যাই হোক, আমি সেই রাত্রিবেলা 10টার সময় ঘুমিয়েছি আর একদম 8টার সময় উঠলাম। এবার এই ব্রেকফাস্ট করতে যাওয়ার পালা। এদের এখানেও 7:30 থেকে 10টা পর্যন্ত ব্রেকফাস্ট দেয়। কালকে রাতের খাবারটা তো খুব ভালোই ছিল, দেখা যাক ব্রেকফাস্ট কি হয়। আজকে কিছু লোকাল সাইট সিনের আমাদের প্ল্যানিং আছে। আর আমাদের এই যে কালকে বলছিলাম আমাদের রুমটা আপগ্রেড করে প্রিমিয়াম রুম উইথ ভিউ করে দিয়েছে, সেটার ভিউটা কি হচ্ছে সেটা একবার দেখিয়ে দিই। আর কি করা যাবে, হেস থাকবে। হ্যাঁ, সেই আমি একটুখানি চাও বানিয়েছি এখানের ওই এটাতে, তো ভালো চাটা, বেশ ভালো খেতে। এই যে এখানে ভিউটা হচ্ছে, আকাশ পরিষ্কার না থাকায় কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ যে সেদিনকে খুব একটা হতো না সেটা বুঝতেই পারছিলাম, কিন্তু সূর্যের আলোটা ওঠার পর যেটুকু যা পাহাড়ের দৃশ্য দেখা যাচ্ছিল সেটাও কিন্তু কম মনোরম ছিল না। বিশেষ করে এই সিকিমের পতাকাগুলোকে এত ভালো লাগছিল আমাদের হোটেলের রুম থেকে। আর এই হালকা হালকা ঠান্ডায় গরম চা খেতে খেতে হোটেলের জানলা দিয়ে কিন্তু এই পাহাড়ি দৃশ্যকে উপভোগ করার মজাই আলাদা। আর সেটাই বহুদিন বাদে আমি আর স্পন্দন মিলে চেরিশ করছিলাম। এই যে 8:45 বাজে, এবার আমরা ব্রেকফাস্টের দিকে যাচ্ছি। গিয়ে দেখি এখন আবার বুফে ব্রেকফাস্ট দিয়েছে না আবার মেনু চুজ করে দেবে। ব্রেকফাস্টে তো বুফেরই আয়োজন ছিল, আর শুধু যে বুফের আয়োজন ছিল এমনটাই নয়, এখানে ভারতবর্ষের প্রায় সমস্ত প্রান্তের খাবারই উপস্থিত ছিল। মানে একেবারে সাউথ ইন্ডিয়ার মানে ধোসা ইডলি থেকে শুরু করে একেবারে নর্থ ইন্ডিয়ার পুরি সবজি সমস্ত কিছু। আর তাছাড়া কন্টিনেন্টাল ব্রেকফাস্টের মধ্যে যেমন ব্রেড, বাটার, বিভিন্ন ধরনের মাফিনস, কেক এবং নানান রকমের ফল, তরমুজ, আপেল, কলা, এসব তো ছিলই। আর তার সাথে সাথে বেশ কিছু লোকাল ডিশও কিন্তু এখানে ওরা রেখেছিল ওদের মেনুতে। এই যে এটা হচ্ছে পিস কচুরি, আর উপমা নিয়েছি, একটা আলুর তরকারি আছে, আর আলুর দম আর কচুরি, যেটা কি কচুরি, ঢাকাই পরোটা ওটা আসছে। আর শুধু যে ব্রেকফাস্টে এলাহি আয়োজন ছিল এমনটাই কিন্তু নয়, তার কারণটা এইটাই, সব কিছু কিন্তু খুব গরম গরমই ওরা প্রোভাইড করছিল। বিশেষ করে এই ধরনের পুরি বা পরোটা জাতীয় জিনিসগুলো কিন্তু একদম ওরা বলার পর গরম গরম বানিয়ে দিচ্ছিল। আর সাউথ ইন্ডিয়ান খাবারের মধ্যে ধোসাতেও ঠিক তাই, মানে বলার পর একদম গরম গরম ওরা সবটাই বানিয়ে দিচ্ছিল। আর সত্যি কথা বলতে এখানে কিন্তু খাবারের কোয়ালিটি যেমনটা বলেছিলাম সত্যি ভীষণ ভালো। আর শুধুমাত্র সমস্ত বয়সের মানুষদের উপযোগী খাবারের যে অপশান ছিল এমনটাই নয়, তাছাড়া এখানকার লোকাল খাবারও যারা যারা টেস্ট করতে চাইবে সেরকমও কিন্তু বেশ কিছু অপশান এদের ব্রেকফাস্ট মেনুতে থাকে। তো সেই জন্য তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো অপশান। এই যে আমরা রেডি হয়েই নিয়েছি, এরপর সাইট সিইং এর জন্য বেরোচ্ছি। এখন 11টার মতো বাজে, খুব বেশি দূর যাবো না, ওই জন্য একটু বেলা করেই বেরোচ্ছি, অল্প কিছু ঘুরবো। ঠান্ডা মোটামুটি আছে, এর উপর আমাকে একটা পাতলা হুডি মতো চাপিয়ে নেবো। পশ্চিম সিকিমের একটা খুব সুন্দর শহর হচ্ছে এই পেলিং, এবং গ্যাংটকের পরে সিকিমের দ্বিতীয় বৃহত্তম পর্যটন কেন্দ্র কিন্তু এই পেলিং। এর উচ্চতা প্রায় 2000 মিটারের মতো এবং গ্যাংটক থেকে এর দূরত্ব প্রায় 130 কিলোমিটারের মতো। আর সব থেকে বড় ব্যাপার, আবহাওয়ার দিক থেকে কিন্তু পেলিং সারা বছরের জন্যই খুব ভালো একটি পর্যটন কেন্দ্র। শুধুমাত্র বর্ষাকাল বাদ দিলে বাকি সময়ের জন্য তো বিশেষ করে খুবই ভালো। তার কারণ বর্ষাকালে রাস্তার অবস্থা খুব একটা ভালো থাকে না বলে নিজেদের সুরক্ষার কথা ভেবে বর্ষাকালটা বাদ দিয়ে যে কোনো সময়ই কিন্তু পেলিং মানে ঘুরে দেখার জন্য খুব ভালো জায়গা। আর যদিও পেলিং সব থেকে বিখ্যাত কাঞ্চনজঙ্ঘা দর্শনের জন্য, কিন্তু সেদিনকে তো দুর্ভাগ্যবশত আবহাওয়ার অবস্থা যেরকম ছিল কাঞ্চনজঙ্ঘা দর্শন তো আমাদের ভাগ্যে ছিল না। তবে রিম্বি ওয়াটারফলটা আমাদের রাস্তার মাঝখানেই পড়েছিল, তবে সেখানে আর আমরা নামিনি, কারণ এই শীতকালে কিন্তু রিম্বি ওয়াটারফলে একেবারেই জল থাকে না, তাই দেখতেও একদমই ভালো লাগছিল না। তাই জন্য আমরা ওটা গাড়ি থেকেই দেখে নিয়েছিলাম। আর আমাদের প্রথম গন্তব্যস্থল একদম রিম্বি নদীর ধারেই আমরা চলে যাচ্ছিলাম, আর ওখানেই একটা ছোট্ট কমলালেবুর বাগানও রয়েছে। হোটেল থেকে বেরিয়ে আগে আমরা রিম্বি ওয়াটারফলস আর রিম্বি অরেঞ্জ গার্ডেনে এলাম। এই অরেঞ্জ গার্ডেনের এইখানটা দিয়ে নিচে যাওয়া যায় একদম এই রিম্বি রিভারটার পাশে। ওয়াটারফলসটা তো হয়েই আমরা এলাম, গাড়ি থেকে আর নাবিনি, কারণ এখন অলমোস্ট তাতে আর কোনো জল নেই। হ্যাঁ, ওটা সেই বর্ষাকালে এলে তবে এই জল থাকবে।
তো ওই জন্য ওটা আর নামিনি, এইখানটায় এলাম ওয়াটারফল। এই রাস্তাটা তবু ভালো ছিল, 10 কিলোমিটারের মতো রাস্তা, বাট অনেকটা বেটার। পুরোটাই নামা, এটা একদম সেই উপর থেকে, যেহেতু নদীর কাছে আসা সেই জন্য একদম নামা। এবার এই জায়গাটা একটু হেঁটে হেঁটে যাই, ঘুরে দেখি। রিম্বি জলপ্রপাত থেকে 1 কিলোমিটার এবং পেলিং থেকে প্রায় 13 কিলোমিটার দূরে মানে এই রিম্বিতে অবস্থিত এটা একটা খুব সুন্দর বাগান, যেটাতে কমলালেবু মানে চাষ করা হয়। এবং এই জলপ্রপাতের কাছে অবস্থিত যে যে ঘোরার জায়গাগুলো আছে তার মধ্যে কিন্তু এটা অন্যতম একটা খুব সুন্দর জায়গা। আর এই জায়গার প্রকৃতি আর পরিবেশটা কিন্তু ভীষণই সুন্দর, কারণ দূর থেকে নদীর স্রোতের শব্দটাও পাওয়া যাচ্ছে, তাই সব মিলিয়ে এই জায়গাটা ভীষণই মনোরম হয়ে উঠেছে। আর এই জায়গাটার কিন্তু আরও একটা নাম আছে, যেটা হচ্ছে শেওয়ারো রক গার্ডেন। এবং একদম এন্ট্রিতে মানে রাস্তা থেকে এই বাগানের মধ্যে নামার সময় কিন্তু বোর্ডেতে এই নামটা লেখা আছে। আর তোমরা তো অলরেডি দেখতেই পাচ্ছ কত কমলালেবু হয়ে আছে। আর যেহেতু আমরা প্রায় শীতকালেই গেছিলাম, তাই আমরা প্রচুর কমলালেবু দেখতেও পেয়েছিলাম, কারণ তখন প্রচুরই কমলালেবু আশেপাশেও হয়েছিল। আর সকাল 8টা থেকেই প্রায় সন্ধ্যে 6টা অবধি এই বাগানটাও খোলা থাকে। আর যদি তোমরা পেলিং এসে থাকো, যেহেতু এটা খুব কাছেই, তাই আমি সবাইকেই সাজেস্ট করব এই জায়গাটা কিন্তু অবশ্যই পেলিং আসলে একবার ঘুরে দেখতে পারো, কারণ জায়গাটা ভীষণই সুন্দর। আর এখান থেকে পাহাড়ের দৃশ্যগুলোও কিন্তু ভীষণই ভালো লাগে দেখতে। এখানে 30 টাকা করে টিকিট, আর এই যে এখানটা লেখা আছে। আর এই রিম্বি অরেঞ্জ গার্ডেন কিন্তু সরকারি অর্থেই পরিচালিত হওয়া একটি কমলালেবুর বাগান। এবং এখানে শুধু যে কমলালেবু গাছই রয়েছে এমনটা নয়, তাছাড়াও এখানে প্রচুর রকমের গাছ আছে, মানে পাতাবাহারে গাছ আছে, কিছু এলাচ গাছ আছে, কিছু ফুল গাছ আছে। এবং এই এত রকমের গাছ থাকার জন্যই এই জায়গাটা আরও বেশি সুন্দরও লাগে দেখতে। এবং শুধু তাই নয়, এখানে এই গাছগুলো থাকার সাথে সাথে এখানকার যে মানুষ, তারা যারা লোকাল, তারা কিন্তু এই জায়গাটাকে খুব সুন্দর করে মানে সংরক্ষণও করেছে, এবং সেই জন্য কিন্তু এই জায়গার সৌন্দর্য আরও অনেক বেশি বেড়ে গেছে। তো এখানের যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়েই আরও বেশ খানিকটা এগিয়ে গেলেই কিন্তু ধীরে ধীরে আমরা নদীর দিকে পৌঁছে যাব। মানে এই কমলালেবুর বাগানের মধ্যে দিয়েই একদম নদীর ধারে চলে যাওয়ার রাস্তা তৈরি করা আছে। আর তোমরা যেরকমটা দেখতে পাচ্ছ, এখানে ছোট ছোট অনেক দোকান আছে, আর নিচে ছোট ছোট বাড়ি এবং কিছু দোকান আছে। এখানেই যে সমস্ত জিনিস চাষ হয় সেগুলো বিক্রি করা হয়, যেমন কমলালেবুর চাষ হয়, এলাচের চাষ হয়, তো এগুলো এখান থেকেই সব কিনতে পাওয়া যায়। আর দূরে দেখতেই পাচ্ছ কি সুন্দর কমলালেবু হয়ে আছে। এখানে কয়েকটা গাছ ছিল যেটাতে মানে প্রচুর কমলালেবু হয়েছিল, যেহেতু আমরা সিজনে গেছিলাম তাই জন্য প্রচুর কমলালেবুই প্রচুর গাছে হয়েছিল। আর তোমরা যেমনটা বলছিলাম, আমার যে পাশে যে দোকানটা দেখতে পাচ্ছ, এখানে কমলালেবুর জুস, তারপরে কমলালেবুর আচার, এগুলো সব বিক্রি হচ্ছিল। আর এখানে সামনে দেখতে পাচ্ছ দুটো গাছে কি সুন্দর ম্যাগনোলিয়া হয়ে আছে। আর এই ম্যাগনোলিয়াগুলো গোলাপি রঙের ছিল, তো ভীষণ সুন্দর লাগছিল। আমি এর আগে সাদা ম্যাগনোলিয়া তো দেখেছি, কিন্তু কখনো এরকম গোলাপি রঙের ম্যাগনোলিয়া তো দেখিনি। তো ভীষণই সুন্দর লাগছিল পুরো চারপাশটা। আর এখানে ছিল একটা ছোট্ট রেস্তোরাঁ, আর এই ছোট্ট রেস্তোরাঁর একদম পাশ দিয়েই চলে যাচ্ছিল একদম নদীতে যাওয়ার রাস্তাটা। তো একদম রাস্তা থেকে তো নদীতে যেতে বেশ অনেকটাই নিচে নামতে হয়, তবে এই রাস্তাটা একদম প্রকৃতির কোলে এরকম মানে পাহাড়ি ছোট ছোট গ্রামের মধ্যে দিয়ে যেহেতু রাস্তাগুলো গেছে, তাই জন্য এই জায়গাটা দেখতে আরও বেশি ভালো লাগছিল। আর তার সাথে তো ওই যে দূরে দেখা যাচ্ছে সুন্দর নদীর মানে যে জলের স্রোত, সেটার আওয়াজটাও পাওয়া যাচ্ছিল, তাই জন্য এই জায়গাটার যে সৌন্দর্য সেটা আরও বেশি অনেকটা বেড়ে যাচ্ছিল। আর জলটা তো দেখতেই পাচ্ছ একদম কাঁচের মতো স্বচ্ছ, একদম সুন্দর স্রোতে বয়ে চলেছে। বর্ষাকালে হয়তো জলের ধারাটা অনেকটা মোটা থাকে, তখন আরও সুন্দর দেখতে লাগে, তবে এখনও কিন্তু মন্দ লাগছিল না। আর একদম এই গেটটার পাশেই ছিল একটা বিশাল বড় বাতাবি লেবুর গাছ, মানে এখানে কমলা লেবুর সাথে সাথে আমরা বাতাবি লেবুরও একটা গাছ দেখে নিয়েছিলাম। এখানে বড় বড় বাতাবি লেবুও ফলেছিল। আর পুরো জায়গাটাকে তো পুরো ম্যাজিক্যাল দেখতে লাগছিল, তার কারণ এত স্বচ্ছ জল, আর এই পাথরের বোল্ডার, আর তার গা দিয়ে একদম সুন্দর পাহাড় উঠে গেছে, তো ভীষণ সুন্দর লাগছিল আর কি। পুরো জায়গাটাকে একদম ছবিতে আঁকা সেই পাহাড়ি নদীর মতোই লাগছিল দেখতে। আর এই পাহাড়ি নদীর সৌন্দর্যের তো কোনো তুলনাই হয় না, সেটা এই পেলিংয়ের কাছে এসে রিম্বিতেই হোক, কিংবা অরুণাচলের শিয়মই হোক, কিংবা মানালির বিয়াস নদীই হোক, তো সমস্ত এই পাহাড়ি নদীগুলোর সৌন্দর্য এতই বেশি হয় যে কি বলবো। আর এই নদীগুলো যখনই উপর থেকে যখন রাস্তা দিয়ে যাই দেখতে পাই, কিন্তু এই নদীগুলোর কাছে তো একদমই নামা যায় না বেশিরভাগ ক্ষেত্রে। তো এখানে এই পেলিংয়ে এসে এই রিম্বি নদীর ধারে একদম পাশে আসতে পেরে আমাদের দুজনেরই ভীষণ ভালো লেগেছিল। বিশেষ করে এই জলের আওয়াজটা জাস্ট ম্যাজিক্যাল ছিল।
আর দেখতে দেখতে তো আমাদের এই রিম্বি নদী ঘুরে ফিরে যাওয়ার পালাও চলে এলো। আরও বেশ কিছু জায়গা আজকেই দেখে নেওয়ার আছে, কারণ আজকের দিনটাই আমাদের সাইট সিইংয়ের জন্য ছিল পেলিংয়ে। এরপরে আবার আমরা কালকেই রওনা দেব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো সেই জন্য এই নদীর ধারে শেষে বেশ কিছু ছবি টবি তুলে আবার আমরা ফিরে যাওয়ার জন্য উঠতে শুরু করেছিলাম। তবে নামার সময় যতটা আনন্দে আনন্দে নামতে পেরেছি, এবার তো পুরোটাই ওঠা, তাই একটু হাঁপিয়েই গেছিলাম বটে এই পুরোটা ওঠার পরে। তবে এই জায়গাটা দেখতে দেখতে এই ছোট্ট গ্রামের মধ্যে দিয়ে যেতে যেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর এখানে একটা গ্রামের মধ্যে ছোট্ট গভর্নমেন্টের স্কুল ছিল, ওই দূরে দেখা যাচ্ছে। তো এই সমস্ত দৃশ্যগুলো ভীষণই ভালো লাগছিল। আর পাহাড়ের এই ছোট্ট ছোট্ট স্কুলগুলো দেখতেও ভীষণ ভালো লাগে। আর আকাশটা তখন অনেকটাই আবার মেঘলা হয়ে আসছিল, মানে যতটা রোদ একটু একটু সকালে মেঘের ফাঁক দিয়ে বেশি আসছিল, সেইটা আবার একটু অন্ধকারের দিকে এগিয়ে আসছিল। তো আমাদের পরবর্তী গন্তব্য ছিল হচ্ছে রাবদেন্সি রুইন্স দেখা। তো রাবদেন্সি রুইন্সের জন্য তো আবার আমরা শেষবারের মতো রিম্বি নদীকে বিদায় দিয়ে চলে যাচ্ছিলাম। আর যাওয়ার পথে আবার একবার আমরা একটুখানির জন্য এই রিম্বি ওয়াটারফলসে নেমেছিলাম, যেমনটা তোমাদের আগের বারেই বলেছিলাম। তো এই ওয়াটারফলস এই শীতকালে তো প্রায় জল নেই বললেই চলে, তবে বর্ষাকালে কিন্তু এই ওয়াটারফলসকে দেখতে সত্যিই খুব সুন্দর লাগে। আর তাছাড়াও এই রিম্বি নদীর সাথে যুক্ত আরও একটি ওয়াটারফলসও এখানে রয়েছে, সেটার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। না, এটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা নয়, এটা হচ্ছে ওয়াটারফলস। কিন্তু এই ঝর্ণাটা দেখার জন্য যে রাস্তাটা দিয়ে যেতে হতো, সেই রাস্তাটাও বেশ খারাপ ছিল। আর এই শীতকালে তো তোমাদেরকে দেখালামই, সেরকম জল না থাকার জন্য ফলসগুলো দেখতে খুব একটা তো ভালো লাগে না। তাই একেবারেই পরবর্তী গন্তব্যের দিকেই আমরা এগিয়ে গেছিলাম। রিম্বি নদীর ধার থেকে আমরা এবার চলে এলাম রাবদেন্সি রুইন্স দেখতে। এখানে একটা বার্ড পার্কও আছে। সব টিকিট এখানে 100 টাকা করে টিকিট, আর 30 টাকা কার পার্কিং, 100 টাকা পার হেড আর কি। তো এখান থেকে রাবদেন্সি রুইন্সটা বললো 800 মিটার হেঁটে যেতে হবে, অনেকটাই, প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি। তো দেখা যাক ওটা কীরকম হয়। ওটা দেখে বেশ ভালো লেগেছিল। পার্ক এখানে আছে বলতে জানতাম না, তো দেখি যাই আস্তে আস্তে। তো সেদিন তো আমাদের গন্তব্য ছিল রাবদেন্সি রুইন্স দেখা, কিন্তু রাবদেন্সি রুইন্স যাওয়ার পথে লক্ষ্য করলাম যে এই রাবদেন্সি রুইন্স যাওয়ার যে পথের শুরুটা, সেটা কিন্তু এই পাখিরালয়ের মধ্যে দিয়ে, এবং এই পাখিরালয়ের নামটা ছিল সিটকিয়ং তুলকু বার্ড পার্ক, এবং এই নামকরণ করা হয়েছে সিকিমের 10ম ছগিয়াল সিটকিয়ং তুলকুর নামে। এবং এই ছগিয়াল শব্দের অর্থ হচ্ছে ধর্মরাজা বা ধর্মীয় শাসক। এটি সিকিমের বৌদ্ধ রাজাদের উপাধি ছিল। আর সেই কারণেই রাবদেন্সি ধ্বংসাবশেষ দেখার সাথে সাথে আমরা এই সিটকিয়ং তুলকু বার্ড পার্কও পরিদর্শন করেছিলাম, এবং এই দুইয়ের প্রবেশপথটাও কিন্তু একই ছিল। এবং এই পার্কটিতে অসংখ্য ধরনের পাখি ছিল, এবং এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো ছিল। এবং এখানে নানা প্রজাতির পাখির মধ্যে যেগুলি ছিল সেগুলো হচ্ছে লম্বা লেজওয়ালা স্ট্রাইক, তাছাড়াও সাধারণ কোকিল, ঘুঘু, বিভিন্ন ধরনের ফিঞ্চ, যেমন ডার্ক ব্রেস্টেড রোজ ফিঞ্চ, এছাড়াও ছিল গ্রিন ফিঞ্চ, এছাড়াও ব্ল্যাক বার্ড, সানবার্ড, এরাও ছিল, নীল হুইসনিল থ্রাস, পায়রা, এরকম নানা প্রজাতির পাখি ছিল। আর নানা ধরনের পাখি থাকার জন্য এই জায়গা কিন্তু বাচ্চাদের জন্য বিশেষ উপভোগ্য। এবং শুধু তাই নয়, এখানে এই ধরনের প্রচুর রকমের পাখির আগমনের জন্য বিভিন্ন প্রজাতির গাছও লাগানো ছিল। এবং এই জায়গাটা ঠিক কমলালেবুর বাগানটার মতোই ভীষণ ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়, সেটা তোমরা এই জায়গাটাকে দেখলেই বুঝতে পারবে। এখনকার এই যে পর্যটন কেন্দ্রগুলো, সেগুলো যে এতটা ভালোভাবে মানুষজন সংরক্ষণ করছে, এটা দেখে কিন্তু ভালো লাগলো। আর সেই জন্যই কিন্তু এখানের পরিষ্কার পরিচ্ছন্নতাটাও কিন্তু অনেকটাই বজায় রয়েছে। হালকা করে দেখে নিয়েছি, এবার ওই রাবদেন্সি রুইন্সটা যেখানে, সেটাতে যাবো। বার্ড পার্কটা ঘুরে আমরা তো অলরেডি হাইকিং রুটটা দিয়ে চলতে শুরু করেই দিয়েছিলাম, কিন্তু যেটা সমস্যা হলো, বেশ কিছুটা হেঁটে গিয়ে দেখলাম দুটো রাস্তা ডিভাইড হয়ে গেছে, এবং আমরা খুবই বিভ্রান্ত হয়ে পড়লাম। তার কারণ কোনো প্রপার মার্কিংও দেয়া ছিল না। তো কিছুক্ষণ বাদে অপেক্ষা করে কিছু লোককে দেখতে পেয়ে তাদেরকে জিজ্ঞাসা করে আবার আমরা সঠিক পথে চলতে শুরু করলাম রাবদেন্সি রুইন্সের উদ্দেশ্যে। তবে রাস্তাটা ছিল বেশ ভালোই খাড়া, তাই বেশ হাঁপিয়েই যাচ্ছিলাম। তবে এমনিতে বেশ ভালোই লাগছিল জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে যেতে, সুন্দর মনোরম পরিবেশ। তবে রাস্তাটা বেশ অনেকটাই ছিল, মানে একেবারে যদি আমি ধরে নিই ওই বার্ড পার্কের গেট থেকে, তাহলে বলবো একদম রাবদেন্সি রুইন্স আসা অবধি প্রায় 1 কিলোমিটারের মতো পাহাড়ি রাস্তাই কিন্তু ছিল।
এইটা দেখলাম, এই যে রাবডেন্সি রুইন্স বলে যে জায়গাটা, মানে এই রাবডেন্সিটা এটা হচ্ছে সিকিম কিংডমের হচ্ছে যখন আগে ছিল রাজা ফাজাদের সময়, তখন এরকম 1670 থেকে 1800 শুরুর দিক পর্যন্ত এইটাই সিকিমের ক্যাপিটাল ছিল, মানে ফার্স্ট না সেকেন্ড ক্যাপিটাল ছিল, মানে তখন সিকিমের এটা মানে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা ছিল। তারপরে ধীরে ধীরে অ্যাটাক হয়েছে এবং এটা রুইন্সে পরিণত হয়েছে। যেমনটা স্পন্দন বলল, এটা সিকিমের প্রাচীন রাজধানী হলেও এখন এটা একটা ধ্বংসাবশেষেই পরিণত হয়েছে। তবে এই জায়গাটার সৌন্দর্য এবং নীরবতা আমাদের দুজনকে সত্যিই মুগ্ধ করেছে। ঘর, সিঁড়ি এবং উঠোনের মহিমান্বিত স্তম্ভ এবং বহু পুরনো ইটের মধ্য দিয়ে এই জায়গাটি প্রাচীন চেহারা ধারণ করেছে। যদিও ধ্বংসাবশেষগুলো সময়ের ক্ষয়ে সেরাভাবে টিকে থাকতে পারেনি ঠিকই, তবুও শক্তিশালী হিমালয়ের পটভূমিতে দাঁড়িয়ে চোখের সামনে এগুলো যথেষ্টই আশ্চর্যজনক বলেই মনে হয়। আর এই রাবডেন্সি রুইন্স থেকে কিন্তু পেমায়াংস্তে মনেস্ট্রিরও একটা খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়, সেটা কিন্তু আমরাও দেখেছি। তবে এখান থেকে শুধু পেমায়াংস্তে মনেস্ট্রি নয়, খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘারও ভিউ দেখা যায়, যেটা কিন্তু আমাদের দুর্ভাগ্যে আমরা দেখতে পারিনি। তবে তোমরা আসলে অবশ্যই আমি সাজেস্ট করব এই জায়গাটায় এসো, কারণ এখান থেকে যদি খুব ভাগ্য ভালো থাকে এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে অসম্ভব সুন্দর লাগে। আর এই জায়গাটা তাছাড়াও ভীষণই সুন্দর এবং এই জায়গার আসার জন্য যে বনের মধ্যে দিয়ে রাস্তাটা তাও ভারী সুন্দর। তো আজকের ভিডিওটা তো এখানেই শেষ করছি। পেলিংয়ের আরও বেশ কিছু সাইট সিইং এখনও বাকি আছে, যেগুলো পরের ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো। আর যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশনের জন্য বেল আইকনটাকেও কিন্তু প্রেস করে দিও। চলো, টাটা।